All right, so question 2 is about astrophysics. Diagram A, B, C, and D show different orbital paths for object Y orbiting object X. So Y is orbiting X. If we analyze four of the diagrams given, আচ্ছা দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে এটা রং, তাও হচ্ছে আমরা একটু কোয়েশ্চেনটা গো থ্রু করি। বলছে টেবল 1 gives some possible names for object x and object y. Complete the table by placing one tick in each row to show which orbital path is correct for each combination of x and y. Each orbital path may be used once, more than once, or not at all. Object x and object y. Object x হচ্ছে earth and y হচ্ছে moon, and which path is correct for this? So x বলতেছে earth and y হচ্ছে moon. আমরা জানি moon always orbits the earth. তাহলে x earth, y moon. Now, the orbital path for planets or moons, they are almost circular. They are never elliptical. তাহলে এই দুটো অপশন আগেই ক্রস, রাইট? এখন we have to see these two options. Now এই অপশনটা কারেক্ট না কেন? Because এটা the earth has to always be at the center of the orbit. ও সেন্টারে থাকবে, সেন্টারে থাকলে মুনটা এটার অ্যারাউন্ডে at equal gravitational force from all sides ও হচ্ছে অরবিট করবে। তাহলে the only possible answer for this is A. তারপর বলতেছে the sun is x and comet is y. আচ্ছা আমরা এটা আগে করে ফেলি। এটা বলছে সান এন্ড আর্থ। এটাও আমরা কি জানি যে সানটা হচ্ছে সেন্টারে থাকবে এন্ড আর্থটা হচ্ছে এটা অ্যারাউন্ডে অরবিট করবে। তাহলে সান হ্যাজ টু বি এট দ্য সেন্টার and at equal amount of gravitational force from all sides the earth is going to orbit. তাহলে এটার জন্য কি আমাদের এটাই কারেক্ট, বিকজ সি এর মধ্যে এক্সটা বা সানটা সেন্টারে নাই। তাহলে দিস শুড বি দ্য অপশন। But the sun and the comet বলছে। এখন কমেটের পাথ ইজ অলওয়েজ এলিপ্টিক্যাল। এলিপ্টিক্যাল মানে কি, মানে হচ্ছে একটা ডিমের শেপে থাকে, তাই তো? এরকম। তো এই এলিপ্টিক্যাল শেপ আছে দুইটা, বি এন্ড ডি। নাও দ্য প্রবলেম উইথ ডি ইজ আমাদের কমেট সবসময় আর্থের একটা সাইডে আর্থের সাথে অনেক ক্লোজ থাকে, এখানে যেরকম সেন্টারে আছে। সো দিস ইজ রং। কমেট কোনো একটা পাথে ইট উইল বি দ্য ক্লোজেস্ট টু দ্য সান, ওর ডিস্টেন্স থাকবে একদম মিনিমাম একটা সাইডে, আর একটা সাইডে থাকবে ম্যাক্সিমাম। দিস ইজ হাউ দে আর প্লেসড। এন্ড এই যে এই সাইডে এইখানে যখন ও আসবে কমেটটা, ওর ডিস্টেন্স থাকবে সব থেকে মিনিমাম, অ্যান্ড ইট উইল হ্যাভ ইটস হাইয়েস্ট স্পিড। স্পিড সব থেকে বেশি থাকবে কেন? বিকজ এইখানে হচ্ছে আমার গ্র্যাভিটেশন, যেহেতু এটা একদম আর্থের কাছে, এখানে আর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন দ্য কমেট ইজ দ্য হাইয়েস্ট। সো যত বেশি ফোর্স দিতেছে তত বেশি ওর অ্যাক্সিলারেশন হচ্ছে, রাইট? তো এই জায়গাটাতে কমেটের স্পিড থাকে হচ্ছে হাইয়েস্ট। দিস শুড বি দ্য কারেক্ট আনসার, ইট শুড বি বি। Moving on, give the name of the force that causes one object to orbit another object in space. What is it? It's gravitational. Gravity লিখতে পারো normally. Gravity লেখা যায় অথবা gravitational force ও লেখা যায়। ওকে, সো এটা নিয়ে একটু বলা যায় যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর, মানে দুইটা ম্যাস একজন আরেকজনের উপর সবসময় একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে। সো যে ম্যাসটা এখানে আছে ও হচ্ছে ওকে নিজের দিকে পুল করতেছে। আচ্ছা, লেটস ড্র দিস সিনারিও আ লিটল বিট। কোথায় করা যায়? এখানে করি। ইমাজিন দিস ইজ দ্য সান। ওকে, দিস ইজ দ্য সান, এন্ড এই অরবিটের এখানে আমাদের আছে হচ্ছে আর্থ। সো এই আর্থটা যখন মুভ করতে চাবে, ও অলওয়েজ মুভ করতে চাবে ইন লিনিয়ার ডিরেকশন। এদিকে মনে করো ওর ভেলোসিটি, ও মুভ করতে চাচ্ছে এইদিকে। বাট আমাদের যে গ্র্যাভিটি আছে বা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ইট অলওয়েজ অ্যাক্টস ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে কি? এই সানের দিকে, এই যেভাবে ইনওয়ার্ডস কাজ করবে। তো চিন্তা করো, ও হচ্ছে ওকে নিজের দিকে টানতেছে, বাট ও যেতে চাচ্ছে এইদিকে, রাইট? কোনো দিকে তারা যাবে না, যাবে কোন দিকে? যেদিকে রেজাল্টেন্ট ফোর্স হবে। রেজাল্টেন্ট ফোর্স উইল অ্যাক্ট ইন দিস ডিরেকশন। এর মানে এই আর্থটা এই পয়েন্ট থেকে এভাবে আসলো এই পয়েন্টে, আসার পর এখানে সেম সিনারিও হবে। ও যেতে চাবে সোজা সোজা, বাট ওর মধ্যে একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, উইচ ইজ গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল পুল।
and as a result it will travel towards the resultant force direction, which is this direction. এরকম করতে করতে it is following a circular path. This is how gravity is helping the planets and the stars, everyone to move in an orbital, in a circular orbit, বা যে অরবিটে ও আছে ওই অরবিটে মুভ করতে ওকে হেল্প করে, and it does not collapse বা অন্য কোনো ডিরেকশনে চলে যায় না because of the gravity বা gravitational force. আচ্ছা, এখন বলছে table 2 gives information about 4 different stars in the same galaxy as the sun. Give the name of the galaxy that contains sun and the stars shown in the table 2. So এই স্টার গুলো আর কি সবই আমাদের কাছে আননোন, রাইট? বাট ওরা একটা হিন্দি দিছে যে এমন একটা গ্যালাক্সির নাম বলো যে গ্যালাক্সিতে সানও আছে আবার ওরাও আছে। সো সান কোন গ্যালাক্সিতে আছে? মিল্কি ওয়ে, তাহলে ওরাও মিল্কি ওয়েতেই আছে। না, আমরা বলবো দ্য মিল্কি ওয়ে galaxy. Explain how the stars in table 2 can be classified according to their color. আচ্ছা, এটা দেখার আগে আমরা হচ্ছে আমাদের যে স্টারের ক্লাসিফিকেশনের যে টেবিলটা আছে এটা তোমাদের বইও দেওয়া আছে, লেটস গো এন্ড সি দ্যাট ফার্স্ট। So the color of the stars, it depends on the surface temperature of the star, okay? So তোমার সারফেস টেম্পারেচার যেরকম হবে এরকম হচ্ছে তোমার কালারটা ডিপেন্ড করতেছে। যেরকম এখানে সারফেস টেম্পারেচার অফ এটা হচ্ছে সারফেস টেম্পারেচার সব থেকে বেশি, রাইট? 3300। যত নিচের দিকে যাচ্ছে তত হচ্ছে সারফেস টেম্পারেচার কমতেছে। আর ফর দ্য হটেস্ট স্টার বা সব থেকে বেশি সারফেস টেম্পারেচার যার আছে তার জন্য কালার হচ্ছে ব্লু। এর মানে ব্লু থেকে ব্লু হোয়াইটের, যারা ব্লু হোয়াইট কালার তাদের সারফেস টেম্পারেচার ইজ লোয়ার দেন whoever is blue. হোয়াইট যারা আছে ব্লু এর থেকে হোয়াইট আর কুলার, তারপর হোয়াইট থেকে ইয়েলো আর কুলার, ইয়েলো থেকে রেড আর দ্য কুলেস্ট, সব থেকে ঠান্ডা যে স্টার গুলো থাকে তাদের অবভিয়াসলি সারফেস টেম্পারেচার সব থেকে কম, their color is red. The hottest stars will have a surface temperature of blue, surface color of blue, and surface temperature would be the highest. So this is the classification of the star that a pura table ka you will get in your book as well. তো এখানে যেহেতু আমাকে বলছে এক্সপ্লেন হাউ দ্য স্টার্স ইন দ্য টেবিল টু ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার কালার, এখানে আমরা বলবো রেডটা কি আমরা মাত্রই দেখে আসলাম, এটা হচ্ছে কুলেস্ট, এবং এটা সারফেস টেম্পারেচার সব থেকে কম। তারপরে ব্লু হোয়াইট আমরা দেখছি ব্লুটা হচ্ছে সব থেকে হটেস্ট থাকে, এখানে যেহেতু ব্লু এর পরেই ছিল ব্লু হোয়াইট, তাহলে ব্লু হোয়াইটটা হচ্ছে এখানে সব থেকে হটেস্ট। আর তাহলে হচ্ছে ভেগা হচ্ছে সব থেকে হটেস্ট। তাহলে আমরা এখানে বলবো যে স্টারের কালার বা স্টারের ক্লাসিফিকেশনটা ডিপেন্ড করে হচ্ছে তাদের কালারের উপর, এন্ড কালারটা ডিপেন্ড করতেছে হচ্ছে সারফেস টেম্পারেচারের উপর। তাহলে রেড এর সারফেস টেম্পারেচার সব থেকে ঠান্ডা, সব থেকে কম, অ্যান্ড ব্লু হোয়াইট এর সারফেস টেম্পারেচার সব থেকে বেশি। So how can we write it? Let me write a sample answer for you. So I've written that the color of the star depends on its surface temperature. Red stars like Antares, এখানে নাম দিয়ে দিয়েছিল Antares, are the coolest, and blue-white stars like Vega are the hottest. The order of temperature from coolest to hottest is red, yellow, white, and then white blue. তাহলে Antares সব থেকে coolest আর Vega হচ্ছে সব থেকে hottest. So this is what we have written. Okay. Moving on. Describe the likely future evolution of Antares. Okay. Antares আপাতত আছে হচ্ছে রেড সুপার জায়ান্টে। আচ্ছা, সো আমরা একটু স্টারের পুরা ইভলিউশনটা নিয়ে চিন্তা করি। সব স্টারই হচ্ছে কি থাকবে, তোমার মেইন সিকোয়েন্স পর্যন্ত ওদের সেম থাকে। মেইন সিকোয়েন্সের পর সানের ম্যাসের সাথে আমরা এই স্টারের ম্যাসকে কম্পেয়ার করি। সানের ম্যাস থেকে যদি এই স্টারের ম্যাস বেশি হয় তখন ইট উইল গো ইনটু রেড সুপার জায়ান্ট, তারপরে যাবে সুপারনোভাতে, তারপর সুপারনোভা থেকে ইট উইল গো টু নিউট্রন স্টার অর ব্ল্যাক হোল। Now, how does this occur? So, এটা যেহেতু বলে দিছে রেড সুপার জায়ান্ট, এর মানে আমরা বুঝতেছি ওর ম্যাস হচ্ছে সান থেকে বেশি ছিল। সো রেড সুপার জায়ান্টে বেসিক্যালি মেইন সিকোয়েন্সে ফার্স্টে কি হয়েছে? মেইন সিকোয়েন্সে আমাদের হাইড্রোজেন গুলা ফিউজ করে হিলিয়াম হয়ে যাচ্ছিল। Now, after a certain point, the hydrogens will run out, right? এর মানে হাইড্রোজেন গুলা শেষ, only heliums are left. And then, because the core of the star is so hot, a high temperature, high pressure কারণে the heliums again fuse to form iron. এই জিনিসটা হয় হচ্ছে রেড সুপার জায়ান্টে। যখন হাইড্রোজেন শেষ হয়ে যায় তখন মেইন সিকোয়েন্সের যেই লাইফ লাইন ওইটাও শেষ, এরপরে মেইন সিকোয়েন্স থেকেও যাচ্ছে হচ্ছে রেড সুপার জায়ান্টে। Red supergiant, helium is fusing to form heavier elements. What kind of heavier elements? In this case, it is forming iron.
তো একটা টাইম পর রেড সুপার জায়ান্টে কি হইতেছে, হিলিয়াম থেকে আয়রন হচ্ছে, একটা টাইম পর তো হিলিয়ামটাও শেষ হয়ে যাবে। তারপর কি হবে? তারপর থাকবে কোরের মধ্যে শুধু আয়রন, বাট আয়রন এতটাই হেভি একটা এলিমেন্ট যে কোরে আপাতত যে সারফেস টেম্পারেচারটা আছে, ইনারের যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা ইজ নট এনাফ ফর আয়রন টু ফিউজ। এর মানে এখন এখানে কোনো ফিউশন হচ্ছে না। যেহেতু এই কোরের মধ্যে এখন কোনো ফিউশন হচ্ছে না, দিস কোর ইজ বিকামিং ভেরি আনস্টেবল। সো আনস্টেবল হয়ে গেলে নাও এটার কোরের যে আউটার পার্ট আছে এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে একটা টাইমে ইট উইল এক্সপ্লোড। ওই এক্সপ্লোশনটাকে আমরা কল করি হচ্ছে সুপারনোভা। সুপারনোভা হয়ে যাওয়ার পর এটার কোরের মধ্যে তো আর কিছুই বাকি রইলো না, রাইট? ইট এক্সপ্লোডেড বেসিকলি। সো তখন এখানে জাস্ট যেই যত প্রোটনস আর ইলেকট্রনস থাকে এরা আবার একসাথে ফিউজ করে, বিকজ দ্য এখন তার কোরের টেম্পারেচার অত একটা নাই, বিকজ কোনো ফিউশনও হচ্ছে না। সো প্রোটন ইলেকট্রন ওগুলা ফিউজ করতে পারে, ওগুলা ফিউজ করে ফর্ম করে হচ্ছে নিউট্রন। অ্যাজ আ রেজাল্ট নাও উই হ্যাভ আ কোর দ্যাট ইজ ফর্মড অফ পিওর নিউট্রনস অনলি। এই জন্য এই স্টারটাকে আমরা এখন কল করি একটা নিউট্রন স্টার। বাট এই নিউট্রন স্টারটা অনলি ফর্ম হবে যদি এই যে যে স্টারটা ছিল এই স্টারের ম্যাস যদি কম হয় রেড সুপার জায়ান্টের। যদি এটা অনেক বেশি হয় তাহলে নিউট্রন স্টারটা আর ফর্ম হবে না, ফর্ম হবে হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কেন ফর্ম হবে? বিকজ হচ্ছে এতটা গ্র্যাভিটি থাকবে, মানে ম্যাসটা ওর এত বেশি, ইট উইল বি অনলি ফর্মড ইফ দ্য ম্যাস ইজ ভেরি হাই। সো দ্য ম্যাস ইজ সো মাচ দ্যাট it has enough or very high gravity for the core to collapse. কোরটা কোলাপস করলে it's gonna form ব্ল্যাক হোল। তাহলে ওদের ইভলিউশন কি? রেড সুপার জায়ান্টের পর ইটস গনা ফর্ম um it's gonna explode into supernova, and supernova থেকে ওর ম্যাসের উপর ডিপেন্ড করবে যে ওকে নিউট্রন স্টার হবে নাকি ব্ল্যাক হোল হবে। দ্যাটস দ্য ইভলিউশন। যদি আমি এখানে এক্সপ্লেনেশন দিছি, তোমাকে এখানে বলছে জাস্ট ডিসক্রাইব করতে, সো ইউ আর জাস্ট গোয়িং টু রাইট দ্য নেমস, ইউ আর নট গোয়িং টু ডিসক্রাইব এনিথিং। So we are going to write that Antares becomes a supernova after red supergiant. After the explosion, which is basically supernova, it turns into a neutron star, or if it is very massive, a black hole. That's the only evolution. Describe বললে আমাদের কোনো explanation দিতে হয় না। Then it asks, describe what additional information is needed to predict the next evolutionary stage for Vega. সো এই যে আমরা এই যে রেড সুপার জায়ান্ট এটা যে হয়েছে, এটা আমরা যে ফার্স্টে বলছিলাম যে মেইন সিকোয়েন্সের পর আমরা হচ্ছে এটাকে কম্পেয়ার করি উইথ দ্য ম্যাস অফ দ্য সান। সানের ম্যাসের থেকে যদি এটার ম্যাস বেশি হয় দেন ইট গোজ ইনটু রেড সুপার জায়ান্ট। যদি ম্যাস সানের ম্যাস থেকে এটা কম হয় ইট গোজ টু রেড জায়ান্ট থেকে হোয়াইট ডোয়ার্ফ এন্ড সো অন, রাইট? সো বেসিক্যালি এগুলো সব ডিপেন্ড করতেছে ম্যাসের উপর দ্যাট ইজ কম্পেয়ার টু দ্য সান। এর মানে আমরা লিখবো যে হোয়াট, তাহলে এটার পরে এই যে ব্ল্যাক হোলের পরে ও কোথায় যাবে এটাও কিসের উপর ডিপেন্ড করবে? ইট উইল ডিপেন্ড অন দ্য ম্যাস বেসড অন দ্য বা কম্পেয়ার টু দ্য সান। আমরা লিখবো দ্য অ্যাডিশনাল ইনফরমেশন উই নিড ইজ দি ম্যাস অফ ভেগা কার সাথে রিলেটিভ বা কার সাথে কম্পেয়ার্ড? রিলেটিভ টু দ্য সান, রাইট? সো আমরা লিখবো যে উই নিড to know the mass of Vega relative but compared to the sun. Done.